বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় তৃতীয় ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনা থাকবে ব্যাংক সমন্বয় বিবরণীর গাণিতিক সমস্যা এবং এর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের এই ক্লাসের জন্য কাগজ, কলম, পেন্সিল, ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবে এবং তোমাদের সমস্যাগুলো তোমাদের খাতায় লিখে রাখবে। আমরা সুযোগ মতো আমাদের সমস্যাগুলো আলোচনা করব এবং সেগুলো সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠ ব্যাংক সমন্বয় বিবরণীর গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনা শেষে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার কারণ কি তা বলতে পারবে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সূত্রগুলো কি কি তাও বলতে পারবে। ব্যাংক সমন্বয় বিবরণীর গাণিতিক সমস্যা বা সৃজনশীল সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা তোমরা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক সমন্বয় বিবরণী আমাদেরকে কেন তৈরি করতে হয় সেই বিষয়ে আমাদেরকে আলোচনা করার ক্ষেত্রে আমরা আলোচনা করব। ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ আর্থিক বছর শেষে আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চায়। আর্থিক অবস্থার বিবরণীতে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যাংক জমার জের, যা আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদ শিরোনামে লিখতে হয়। সঠিক ব্যাংক জমার জেরের একান্ত প্রয়োজন, অর্থাৎ সঠিক আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার জন্য সঠিক ব্যাংক জমার জের একান্ত প্রয়োজন, অন্যথায় সঠিক আর্থিক অবস্থার কখনো প্রকাশ করবে না। আর্থিক অবস্থার ব্যাংক জমার জেরের সঠিকতা পরীক্ষা করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমার আর্থিক অবস্থার বিবরণীতে ব্যাংক জমার যে জেরটি লিখবে সে জেরটি সঠিক আছে কিনা এই সঠিকতা পরীক্ষা করার জন্য কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা অন্যতম একটি কারণ। কোনো ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যখন ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, তখন ওই ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাংকের লেনদেনের হিসাব রাখার জন্য 2 গড়া নগদান বই বা 3 গড়া নগদান বই সংরক্ষণ করে থাকে। একইভাবে ব্যাংক তার গ্রাহকের লেনদেন সংরক্ষণ করার জন্য ব্যাংক বিবরণী বা পাস বইয়ে সেই হিসাব সংরক্ষণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে দেখতে পাই, যখন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, তখন এই লেনদেনগুলো হিসাব রাখার জন্য ওই ব্যবসায়িক প্রতিষ্ঠান 2 গড়া নগদান বই বা 3 গড়া নগদান বই সংরক্ষণ করে থাকে। তাহলে গ্রাহক যে বইতে নগদ সংক্রান্ত লেনদেন বা ব্যাংক জমা সংক্রান্ত লেনদেন সংরক্ষণ করে, সেই হিসাব বইটির নাম হলো নগদান বই। একইভাবে গ্রাহক কত টাকা ব্যাংকে জমা দিল, ব্যাংক থেকে কত টাকা উঠাইলো তা লিখে রাখার জন্য ব্যাংক একটি হিসাব বই ব্যবহার করে থাকে, যে হিসাব বইটির নাম হলো ব্যাংক বিবরণী বা পাস বই। কোন নির্দিষ্ট দিনে একজন গ্রাহকের নগদান বই মোতাবেক যে ব্যাংক জমার জের এবং পাস বই মোতাবেকও ঠিক একই ব্যাংক জমার জের থাকার কথা, কিন্তু বাস্তবে তা না থেকে ভিন্ন পরিমাণ হয়ে থাকে। অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার যে জের থাকে, পাস বই মোতাবেক ব্যাংক জমার জের
অন্য আরেকটি সংখ্যা প্রকাশ করে থাকে। এই দুইটি বই দুই রকম যে প্রকাশ করার কারণে কোনটি সঠিক কোনটি বেঠিক এটা সঠিকভাবে বলা মুশকিল। কারণ এই যে পার্থক্য হওয়ার পিছনে যুক্তিসঙ্গত বা অযৌক্তিক দুটি কারণই থাকতে পারে। এখন যুক্তিসঙ্গত কারণ আছে না অযৌক্তিক কারণ আছে তা প্রমাণ করার জন্য আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের আশ্রয় অবশ্যই নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমস্ত যুক্তিসঙ্গত কারণে ব্যাংক জমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমার জের এবং পাস বই অনুযায়ী ব্যাংক জমার জেরের মধ্যে যে পার্থক্য দেখা দেয়, সেই যুক্তিসঙ্গত কারণগুলোর মধ্যে একটি হলো ব্যাংক জমাকৃত চেক ব্যাংক আদায় করেনি, অর্থাৎ গ্রাহক দেনাদার কাছে চেক পেয়ে তা আদায় করার জন্য ব্যাংকে জমা দিয়েছে। গ্রাহক সেখানে নগদান বই দিয়ে ডেবিটে লিখেছে, কিন্তু ব্যাংক যদি উক্ত চেক আদায় না করতে পারে তাহলে ব্যাংক সেই চেকের টাকাটি পাস বইয়ে লিখে না। ফলে নগদান বই জের এবং পাস বইয়ের জেরের মধ্যে পার্থক্য দেখা দেয়। পাওনাদারকে ইস্যুকৃত চেক পাওনাদার যদি ব্যাংকে উপস্থাপন না করে তাহলেও এই দুইটি জেরের মধ্যে পার্থক্য দেখা দেয়। অর্থাৎ গ্রাহক একজন পাওনাদারকে তার পাওনা পরিশোধের জন্য একটি চেক ইস্যু করেছে, তখন পাওনাদারের টাকাটি গ্রাহক ক্রেডিট পাশে নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখে থাকে, কিন্তু পাওনাদার যদি চেকটি ব্যাংকে উপস্থাপন না করে তাহলে ওই চেকের টাকা পাস বই লেখা থাকে না। তাহলে এই কারণেও নগদান বইয়ের জের এবং ব্যাংক জমা জেরের পার্থক্য দেখা দেয়। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, এটা ব্যাংক তার পাস বইয়ে লিখেছে, কিন্তু গ্রাহক যেহেতু তা জানে না নগদান বইতে লেখে নাই। এটাও একটি যুক্তিসঙ্গত কারণ, যার ফলে এই ব্যাংক জমার জের পাস বইয়ে লেখা আছে এবং নগদান বই লেখা নেই, এই কারণেও দুটি জেরের মধ্যে পার্থক্য দেখা দেবে। ব্যাংক চার্জ এবং ব্যাংক কমিশন ইত্যাদি। ব্যাংক চার্জ বা ব্যাংক কমিশন ব্যাংক এই খরচ বাবদ কিছু টাকা কেটে রাখে, যা ব্যাংক তার পাস বইতে লিখে, কিন্তু নগদান বই বা গ্রাহক না জানার কারণে নগদান বইতে লেখা হয় না। এই কারণেও কিন্তু নগদান বই জেরের সাথে পাস বইয়ের জেরের পার্থক্য দেখা দেয়। দেখো, এই সমস্ত যুক্তিসঙ্গতার কারণে নগদান বইয়ের জেরের সাথে এবং পাস বইয়ের ব্যাংক জমা জেরের পার্থক্য দেখা দেয়। এই গরমিলগুলো নিরসনের জন্যই যে বিবরণী প্রস্তুত করা হয় তাই হলো ব্যাংক সমন্বয় বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করতে হয় তার কারণগুলো কিন্তু আমরা আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক করার ক্ষেত্রে আমরা দুইটি সূত্র ব্যবহার করতে পারি। একটি সূত্র, প্রথম সূত্রটি হলো নগদান বই মোতাবেক ব্যাংক জমার জের বা পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের যদি জের, দুইটি যে কোনো একটি জের দ্বারা যদি আমাদের অঙ্কটি শুরু হয় তাহলে যে লেনদেনগুলো নগদান বইতে ক্রেডিটে আছে অথবা পাস বইতে ক্রেডিটে আছে সেই লেনদেনগুলো জেরের সাথে যোগ হবে, এবং যে লেনদেনগুলো নগদান বইতে ডেবিটে এবং পাস বইতে ডেবিট পাশে শুধু লেখা আছে ওই লেনদেনগুলোকে বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর সূত্র মোতাবেক অর্থাৎ যে লেনদেনগুলো শুধুমাত্র নগদান বইতে ক্রেডিট আছে অথবা শুধুমাত্র পাস বইয়ে ক্রেডিটে আছে ওই লেনদেনগুলো যোগ করতে হবে। আবার যে লেনদেনগুলো নগদান বইতে শুধু নগদান বইতে ডেবিট বা পাস বইতে ডেবিটে লেখা আছে, শুধুমাত্র এক জায়গায় ডেবিটে লেখা আছে অন্য জায়গায় লেখা নেই, ওই লেনদেনগুলো সমষ্টিকে বিয়োগ করতে হবে। 2 নম্বর সূত্র তার বিপরীত হবে, অর্থাৎ এখানে নগদান বই মোতাবেক ব্যাংক জমার জের সেখানে হবে পাস বই মোতাবেক ব্যাংক জমার জের, এখানে আছে পাস বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত। 2 নম্বর সূত্রে বেলা হবে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের জের। এই 2 নম্বর সূত্র অনুযায়ী অঙ্ক শুরু হলে ডেবিট লেখাগুলো আমাদেরকে যোগ করতে হবে এবং ক্রেডিট লেখাগুলো আমাদেরকে বিয়োগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে রাখতে হবে যে সকল লেনদেন শুধুমাত্র নগদান বইতে অথবা শুধুমাত্র পাস বইতে লেখা আছে সেই সকল লেনদেন কিন্তু নগদান বইতে লিখতে হবে, আর যে সকল লেনদেন নগদান বইতেও লেখা আছে এবং পাস বইতেও লেখা আছে অর্থাৎ উভয় বইতেই লেখা আছে ওই লেনদেনগুলো কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীতে কখনোই আসবে না। অর্থাৎ আমি 10,000 টাকা, অর্থাৎ একজন গ্রাহক 10,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, গ্রাহক সেই লেনদেনটি নগদান বইয়ের ডেবিট পাশে ব্যাংকের করে লিখেছে
এবং ব্যাংক সেই লেনদেনটি তার পাসবইয়ের ক্রেডিট পাশে লিখেছে। এই লেনদেনটি নগদান বই এবং পাসবই উভয় পাশে লেখা থাকার কারণে নগদান বইয়ের জের এবং পাসবইয়ের জেরের মধ্যে কোনো পার্থক্য দেখা দিবে না, ফলে এই লেনদেনটা কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে না। অপরপক্ষে আবার একটি উদাহরণ দিচ্ছি, একজন গ্রাহক বা ব্যবসায়ী দেনাদার কাছ থেকে প্রাপ্ত 20,000 টাকা চেক ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু উক্ত চেকের টাকা ব্যাংক আদায় করতে পারেনি। এর ফলে যখন গ্রাহক 20,000 টাকার চেক ব্যাংকে জমা দিয়েছে, তখন নগদান বইতে ডেবিট পাশে লিখেছে এবং ব্যাংক যেহেতু উক্ত টাকা আদায় করতে পারে নাই, সেটা পাসবই ক্রেডিট পাশে লেখা হয় নাই। তার মানে হইল এই লেনদেনটি শুধুমাত্র নগদান বইতে লেখা থাকলো, কিন্তু পাসবইতে লেখা থাকলো না। এর ফলে এই লেনদেনটির মাধ্যমে উভয় জেরের মধ্যে পার্থক্য দেখা দিবে। সেই জন্যই এই ধরনের লেনদেন নিয়েই একমাত্র ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী জুলাই মাসে আশা করি তোমাদের একটি অনলাইন ভিত্তিক একটা হয়তো পরীক্ষা নেব আশা করি, এবং পরীক্ষার জন্য তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি, এই সিলেবাসের মধ্যে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী রয়েছে। ইতিপূর্বে ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের করানো হয়েছে, আবার তার নিয়মগুলো এবং তার গাণিতিক সমস্যার সমাধানগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি এর মাধ্যমে তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক করতে পারবে, উপকৃত হবে এবং এই আলোকে আরো তোমরা অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখানে বলতে চাই যে তোমাদেরকে যে সংক্ষিপ্ত 3টি অধ্যায় দিয়েছিলাম, যেখানে রয়েছিল ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়ামিল এবং প্রাপ্য হিসাব। এখানে প্রাপ্য হিসাবটা সরকার কর্তৃক প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে, অর্থাৎ 2022 সালে তোমরা যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেই 2022 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে যে একটি সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসের মধ্যে কিন্তু প্রাপ্য হিসাব সংরক্ষণটি নাই। সেই জন্য আমরা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে প্রাপ্য হিসাব সংরক্ষণ রয়েছে, সেজন্য আমরা বাদ দিয়ে যে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ আছে, সেটা অন্তর্ভুক্ত করব। অর্থাৎ তোমাদের প্রাপ্য হিসাবে সংরক্ষণের পরিবর্তে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব সংরক্ষণ, এই অধ্যায়টি তোমাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রাপ্য হিসাবের পরিবর্তে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের অধ্যায় অঙ্কনে আলোচনা করব। আর ব্যাংক সমন্বয় বিবরণীর নিয়ে আমাদের যে নিয়ম এবং গাণিতিক সমস্যার সমাধান আলোচনা করেছি, আজকের এই ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টিকে রিভিশন সমাপ্তি করতে চাই। আর পরবর্তী অধ্যায়ে আমরা রেওয়ামিল এবং তারপরে আমরা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জন্য তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীর এই নিয়ম কানুনগুলো অত্যধিক গুরুত্বের সাথে নিবে এবং তোমরা এই অঙ্কগুলো অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি সৃজনশীল সমস্যা এবং তার সমাধানের মাধ্যমে অঙ্কটি আরো তোমাদেরকে স্পষ্ট করতে চাই। দেখো, মেঘনা 2 কোম্পানি লিমিটেড 2021 সালের 31শে জানুয়ারি তারিখে তাদের পাসবই মোতাবেক ব্যাংক জমার জের ছিল 10,800 টাকা এবং নগদান বই মোতাবেক ব্যাংক জমার জের ছিল 48,100 টাকা। দুইটি জের দুই রকম, তাহলে মালিক কিভাবে বিশ্বাস করবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক? এই যে কোনটি ঠিক কোনটি বেঠিক বা উভয়টি ঠিক কিনা তা প্রমাণ করার জন্য কিন্তু আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা যদি সঠিক থাকে, দুইটি জেরই সঠিক থাকে, তাহলে পাসবই অনুযায়ী যে 10,800 টাকা দ্বারা অঙ্ক শুরু করলে আমরা ফলাফল পাবো 48,100 টাকা, এবং 48,100 টাকা দ্বারা যদি আমরা অঙ্ক শুরু করি, তখন আমরা ফলাফল পাবো 10,800 টাকা। যদি একটি ফলাফল থেকে শুরু করে অপর ফলাফলের সাথে মিলে যায়, তাহলে আমরা মনে করব আমাদের এই অঙ্কে যে পার্থক্য রয়েছে তা যুক্তিসঙ্গত। যদি একটি জেরের সাথে শুরু করে অপরটি জেরের সাথে আমরা মিল করতে না পারি বা মিল না হয়, তাহলে মনে করতে হবে এখানে যুক্তিসঙ্গত কারণ ছাড়াও অন্য কোনো কারণে ব্যাংক সমন্বয় বিবরণীর বা ব্যাংক জমা জেরে পার্থক্য হয়েছে এবং সেখানে জোয়া চুরি হয়েছে কিনা, এবং সেগুলো আমাদেরকে তল্লাশি বা অনুসন্ধান করে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের এই সমস্যার উদ্দীপকটা আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই।
এক নম্বরে বলা হয়েছে পাওনাদারকে ইস্যুকৃত 50,000 টাকা চেক, এর মধ্যে 30,000 টাকা চেক ব্যাংকে উপস্থাপন করা হয়। 2 নম্বরে 10,000 টাকার প্রাপ্য বিল 9,700 টাকা ব্যাংকে পাঠানো করা হয়, কিন্তু নগদান বইতে বিলের সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে। ব্যাংক কর্তৃক 7,500 টাকা প্রদেয় বিল পরিশোধ করা হয়, কিন্তু নগদান বইতে আদৌ লেখা হয়নি। 4 নম্বরে দেনাদার থেকে প্রাপ্ত 80,000 টাকা চেক ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু 30,000 টাকা চেক ব্যাংক জমা করে অথবা আদায় করতে সক্ষম হয়। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1200 টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন 700 টাকা, তা নগদান বইতে লেখা হয়নি। উপরে উদ্দীপকের আলোকে আমাকে করতে হবে 1 নং লেনদেনের ব্যাংক সমন্বয় বিবরণী অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ 1 নম্বর লেনদেন থেকে ব্যাংক সমন্বয় বিবরণী অন্তর্ভুক্ত হবে, এর পরিমাণ কত তা নির্ণয় করতে হবে। খ নম্বর পাসবই মোতাবেক ব্যাংক জমার যে দরে উপযুক্ত তথ্যাদির ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয়, এখানে এক বলতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। গ নম্বরে নগদান বই মোতাবেক ব্যাংক জমার যে ধরে উপযুক্ত তথ্যাদির ভিত্তিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বিষয়গুলো নিয়ে আমরা এখন তোমাদের এখান থেকে আলোচনা করে দিতে চাই। দেখো, 1 নম্বর লেনদেনে ব্যাংক সমন্বয় বিবরণী অন্তর্ভুক্ত হবে। দেখো, পাওনাদারকে দেওয়া হয়েছিল 1 নম্বর লেনদেনে 50,000 টাকা চেক পাওনাদার ইস্যু করা হয়েছিল, এর মধ্যে 30,000 টাকা চেক উপস্থাপন হয়েছে। তার মানে ব্যাংকে 30,000 টাকা লেখা হয়েছে এবং নগদান বইতে ক্রেডিট পাশে 50,000 টাকা। তাহলে নগদান বইতে 20,000 টাকা অতিরিক্ত ক্রেডিট করা হয়েছে। এই 20,000 টাকায় আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একের ক এর উত্তর তোমরা এখানে নির্ণয় করবে। তাহলে লিখতে হবে পাওনাদারকে ইস্যুকৃত মোট 50,000 টাকা চেক মাইনাস ব্যাংক কর্তৃক পরিশোধিত 30,000 টাকা চেক, অবশিষ্ট 20,000 টাকা চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি, এই 20,000 টাকা ব্যাংক সমন্বয় বিবরণীতে অন্তর্ভুক্ত হবে। ক নম্বর উত্তর হবে 20,000 টাকা। এবং খ নাম্বার এবং গ নাম্বার বিষয়গুলো আমি তোমাদেরকে বলতে চাই। খ নাম্বার তোমরা যখন অঙ্ক করবে তখন তোমরা 2 নাম্বার সূত্র অনুযায়ী ব্যবহার করবে, অর্থাৎ এই লেনদেনগুলোর মধ্যে যেগুলো শুধু মাত্র ডেবিটে লেখা আছে সেগুলোকে যোগ করবা এবং যে সমস্ত লেনদেন শুধুমাত্র ক্রেডিটে লেখা আছে সেগুলোকে বিয়োগ করে একের খ নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। এবং একের গ নাম্বার ঠিক তার উল্টা করতে হবে, অর্থাৎ 1 নাম্বার সূত্র প্রয়োগ করতে হবে। 1 নাম্বার সূত্র প্রয়োগ করতে গেলে 2 নাম্বার সূত্রের মধ্যে যেগুলো তোমরা বিয়োগ করেছ সেগুলো এখানে যোগ করতে হবে এবং যেগুলো যোগ করেছ সেগুলো এখানে বিয়োগ করতে হবে। অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমার যে অঙ্ক শুরু করলে যে সমস্ত লেনদেন শুধুমাত্র ক্রেডিটে লেখা আছে ওগুলো যোগ করতে হবে, যে সমস্ত লেনদেন শুধুমাত্র ব্যাংকে শুধুমাত্র ডেবিটে লেখা আছে সেগুলো বিয়োগ করতে হবে। 1 নাম্বার আমরা যদি খ নাম্বার দ্বারা শুরু করি, অর্থাৎ এখানে আমাদের পাসবই মোতাবেক ব্যাংক জমার জের আছে 10,800 টাকা, এই জের দ্বারা অঙ্ক শুরু করলে আমরা উত্তর পাবো 48,100 টাকা। গ নাম্বারে আমাদের নগদান বই মোতাবেক ব্যাংক জমার জের যেহেতু আছে 48,100 টাকা, আমরা 48,100 টাকা ধরে যদি অঙ্কটা শুরু করি তাহলে আমরা উত্তর পাবো ব্যাংক জমার জের অনুযায়ী 10,800 টাকা। তাহলে দেখো 10,800 দ্বারা শুরু করলে উত্তর পাবো 48,100 টাকা। 48,100 টাকা অঙ্ক শুরু করলে আমরা উত্তর পাবো 10,000 টাকা। তাহলে খ নাম্বার আমাদেরকে শুরু করার জন্য বলা হয়েছে 10,800 টাকা দিয়ে, অর্থাৎ পাসবই মোতাবেক ব্যাংক জমা দেওয়া শুরু করতে বলা হয়েছে। সেখানে উত্তর হবে খ নাম্বারে 48,100। গ নাম্বারে আমাদের শুরু করতে হবে 48,100 টাকা দ্বারা, সেখানে আমরা উত্তর পাবো 10,800 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং কোনগুলো ডেবিটে লেখা আছে কোনগুলো ক্রেডিটে লেখা আছে সেগুলো আবার আলোচনা করে দিচ্ছি। 1 নম্বরে দেখো 20,000 টাকা ক্রেডিটে লেখা আছে। 2 নম্বরে নগদে ডেবিটে লেখা আছে অতিরিক্ত 300 টাকা। 3 নম্বরে পাসবই ডেবিটে লেখা আছে 7,500 টাকা। 4 নম্বরে নগদান বইতে অতিরিক্ত ডেবিট লেখা আছে 50,000 টাকা। 80,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে 50,000 টাকা এবং ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1200 টাকা, এটা পাসবইতে ক্রেডিটে লেখা আছে এবং ধার্যকৃত কমিশন 700 টাকা পাসবই ডেবিটে লেখা রয়েছে। তাহলে কোনগুলো ডেবিট এবং কোনগুলো ক্রেডিটে লেখা আছে তা তোমাদেরকে আলোচনা করা হলো এবং পরবর্তী স্লাইডে
বিস্তারিত দেওয়া হয়েছে যে কোনগুলো ডেবিট এবং কোনগুলো ক্রেডিটে রয়েছে। এই স্লাইডেও তোমরা সেটা পাবে এবং এই স্লাইড তোমরা দেখে নিবে। এখন আমরা ক, খ এবং গ এর উত্তর দিকে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আলোচনা করে আমরা বলেছিলাম কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটি লেখা আছে এখানে, তোমরা এগুলো দেখে নিবে। এখন আমরা সরাসরি সমাধানে যাচ্ছি। 1 নম্বর প্রশ্নের উত্তর, আমাদের 1 নম্বর লেনদেন থেকে কি পরিমাণ টাকা ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে। দেখো, পাওনাদার স্বীকৃত চেকের পরিমাণ 50,000 টাকা এবং বাদ উক্ত চেকের মধ্যে 30,000 টাকা চেক ব্যাংকে উপস্থাপন করা হয়। 30,000 টাকা বাদ যাবে। 50,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে থাকে 20,000 টাকা। এই 20,000 টাকা ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় অন্তর্ভুক্ত হবে। 1 নম্বরের উত্তর আমরা পেয়ে গেলাম এবং 1 নম্বরের ক্ষয়ের উত্তর আমরা 2 নং সূত্র অনুযায়ী অর্থাৎ পাসবই অনুযায়ী ব্যাংক জমার যে দ্বারা অঙ্ক শুরু করব। শুরু করতে গেলে আমাদেরকে কাজ করতে হবে, ডেবিটগুলোকে আমাকে যোগ করতে হবে এবং ক্রেডিটগুলোকে আমাকে বাদ দিতে হবে। দেখো, আমরা সেই অনুযায়ী অঙ্কটি সমাধান করেছি। পাসবই মোতাবেক ব্যাংক জমার যে 10,800 টাকা, এখানে ডেবিটগুলো যোগ হবে, ক্রেডিটগুলো বাদ যাবে। দেখো, 1 নম্বরে ছিল বার্তাকৃত 10,000 টাকা এবং 10,000 টাকার বিল 9,700 টাকা বার্তা করা হয়েছে। ব্যাংকে লেখা আছে 9,700, নগদান বইতে লেখা আছে 10,000 টাকা। এই 10,000 থেকে 9,700 বাদ দিলে 300 টাকা অতিরিক্ত নগদান বইতে ডেবিটে লেখা আছে, সেজন্য যোগ হবে। ব্যাংক কর্তৃক 7,500 টাকার প্রদয় বিল পরিশোধ করা হয়েছে, এটা পাসবই ডেবিটে লেখা রয়েছে কিন্তু যেহেতু নগদান বইতে নাই সেই জন্য এটাও যোগ হবে। দেনাদার থেকে প্রাপ্ত 80,000 টাকা চেক ব্যাংকে জমা দেওয়া হয়, ব্যাংক কর্তৃক 30,000 টাকা আদায় করে। এখানে দেখো, নগদান বইতে অতিরিক্ত 50,000 টাকা কিন্তু ডেবিটে লেখা রয়েছে, সেটাও যোগ হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ বা কমিশন, এটাও পাসবই ডেবিটে লেখা রয়েছে 700 টাকা, এটাও যোগ করতে হবে। তাহলে 300 যোগ 7,500 যোগ 50,000 যোগ 700, মোট যোগ করতে হবে 58,500 টাকা। 10,800 যোগ 58,500, মোট যোগফল 69,300 টাকা। এখান থেকে আমাকে ক্রেডিটগুলো বাদ দিতে হবে। পাওনাদারকে স্বীকৃত মোট 50,000 টাকা চেক, যার মধ্যে 30,000 টাকা চেক ব্যাংক উপস্থাপন হয়েছে, 20,000 টাকা হয়নি। এটা যেহেতু নগদান বইতে ক্রেডিট আছে, 2 নম্বর সূত্র অনুযায়ী ক্রেডিট বাদ দিতে হবে এবং ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 1200 টাকা, এটা পাস বই ক্রেডিটে রয়েছে, এটা বাদ দিতে হবে। তাহলে 20,000 যোগ 1200 সমান 21,200 টাকা। তাহলে 69,300 থেকে আমি বাদ দিব 21,200 টাকা, আমাদের প্রাপ্ত ফলাফল 48,100 টাকা। তাহলে আমরা পাস বই মোতাবেক ব্যাংক জমার যে 10,000 টাকা এবং নগদান বই মোতাবেক ব্যাংক জমার যে 48,100 টাকা, আমাদের উত্তর মিলে গেল। আমরা যদি 48,100 টাকা দ্বারা অঙ্ক শুরু করি তাহলে কিন্তু তখন আমরা উত্তর পাবো 10,800 টাকা, যা গ নম্বর সমাধানের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা তা লক্ষ্য করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক নম্বর এবং খ নম্বরের উত্তর তোমাদেরকে সমাধান দিলাম এবং বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং গ নম্বর প্রশ্নের সমাধান দেখবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নম্বরে হলো আমাদের নগদান বই মোতাবেক ব্যাংক জমার যে 48,100 টাকা। এবার আমরা উত্তর পাবো পাস বই মোতাবেক ব্যাংক জমার যে, যেটা প্রশ্নের মধ্যে ছিল 10,800 টাকা। তা কিভাবে হয় তোমরা লক্ষ্য করো। 1 নম্বর সূত্র অনুযায়ী ক্রেডিট গুলো যোগ হবে, ডেবিট গুলো বিয়োগ হবে। অর্থাৎ আমরা খ নম্বরে যেগুলো আমরা যোগ করেছি সেগুলো এখানে বিয়োগ করতে হবে এবং যেগুলো বিয়োগ করেছিলাম সেগুলো যোগ করতে হবে। 1 নম্বরে ক্রেডিট গুলো যোগ হবে। ক্রেডিট ছিল আমাদের 2টি, পাওনাদারকে স্বীকৃত চেক মোট 50,000 টাকা, এর মধ্যে 30,000 টাকা চেক উপস্থাপন হয়, 20,000 টাকা অতিরিক্ত নগদান বইতে ক্রেডিট, 20,000 টাকা ক্রেডিট রয়েছে, সেজন্য এখানে 20,000 টাকা আসবে। সরি, এখানে 20,100 আছে, এখানে 20,000 টাকা হবে। এবং ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 1200 টাকা, এটাও যেহেতু পাস বই ক্রেডিটে রয়েছে, এইটা এখানে ক্রেডিটের যোগ হবে। 2টি ক্রেডিটের যোগ হয় 21,200 টাকা। 48,100 যোগ 21,200 সমান 69,300 টাকা। এবং ডেবিট গুলো বাদ যাবে, যেমন বার্তার অতিরিক্ত নগদান বইতে 300 টাকা, এটা ডেবিট ছিল, এটা বিয়োগ হবে। এখানে ব্যাংক কর্তৃক প্রদয় বিল পরিশোধ 7,500 টাকা, সেটা বিয়োগ হবে। এবং দেনাদারকে 80,000 টাকা চেক দেওয়া আদায় করার জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, আদায় হয়েছে 30,000 টাকা, পার্থক্য 50,000 টাকা ডেবিট
রয়েছে নগদান বইতে, সেটাও এখানে বাদ যাবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ বা কমিশন 700 টাকা বাদ যাবে। তাহলে 300 টাকা যোগ 7,500 টাকা যোগ 50,000 টাকা যোগ 700 টাকা, মোট বাদ যাবে 58,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 69,300 টাকা থেকে 58,500 টাকা বাদ দিলে আমাদের প্রাপ্ত ফলাফল 10,800 টাকা। দেখো প্রশ্নের উত্তরের সাথে আমাদের মিলে গেছে। পাঁচ বই মোতাবেক ব্যাংক জমার যে 10,800 টাকা যা প্রশ্নের ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি এই আলোচনাগুলো থেকে, রিভিশন থেকে তোমাদের মধ্যে ব্যাংক সমন্বয় বিবরণ যে কতটুকু ঘাটতি ছিল তা ঘাটতি পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়ন ক্লাসে তোমাদের পারবে ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ম। তোমাদের একটি বাড়ি কাজ দেওয়া রয়েছে। বাড়ি কাজ থেকে তোমরা 1 নম্বর লেনদেনে কি পরিমাণ ব্যাংক সমন্বয় বিবরণীতে আসবে সেটা করবা। নগদান বই অনুযায়ী জের ধরে অঙ্কটি শুরু করবা এবং খ নম্বরে নগদান বই অনুযায়ী জের দ্বারা এবং গ নম্বরে পাস বইয়ের জের দ্বারা অঙ্ক শুরু করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস উপভোগ করার জন্য তোমাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাই। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা রেখে আমি আজকের ক্লাস এখানে ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালাম।